ইসরায়েলে হামলার হুমকি তুরস্কের, জড়াচ্ছে ইরানও। আরেকটি বড় যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। আবারও পরমাণু অস্ত্র তৈরির হুঁশিয়ারি রাশিয়ার, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা কেন পুতিনের? পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে, জানালেন ভাইরাল জ্যোতিষী, সত্যি হবে কি তার কথা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার ইসরায়েলের উপর সরাসরি সেনা হামলার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সাফ জানিয়ে দিলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার জেরেই হবে এই সামরিক হামলা। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপর হামলা চালালে ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। সব মিলিয়ে শঙ্কা দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে ব্যাপক বিস্ফোরণের অপেক্ষায় অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য কি আরও একটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। মাসের পর মাস গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় পশ্চিমা নেতাদের নিশ্চুপ ভূমিকার মধ্যেই একে একে মুখ খুলতে শুরু করেছেন মুসলিম নেতারা। ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত বিরতিতে সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী লেবানন। পাল্টা হুমকির জেরে সাহস জোগাতে পাশে দাঁড়িয়েছে ইরান। বলেছে লেবানন আক্রান্ত হলে পাল্টা হামলা হবে ইসরায়েলে। এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের রিজ প্রদেশে ক্ষমতাসীন একে পার্টির বৈঠকে তিনি বলেছেন, প্রয়োজনে ইসরায়েলে সরাসরি আঘাত হানবে তুরস্ক। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের এমন ঘৃণ্য আচরণ বন্ধে আমাদের আরও শক্তিশালী হতে হবে। যেভাবে কারাবাখে ঢুকেছি, লিবিয়ায় ঢুকে ব্যবস্থা নিয়েছি, ঠিক সেভাবে আমরা ইসরায়েলে ঢুকে একই ধরনের ব্যবস্থা নিতে পারি। এ ধরনের কিছু না করার কোনো কারণ নেই। তুরস্ক সফরের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ার কথা উল্লেখ করে আক্ষেপও জানান এরদোয়ান। 2020 সালে লিবিয়ায় এবং 2020 ও 23 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানকে সামরিক প্রশিক্ষণ আর অস্ত্র সহায়তা দিয়ে পাশে ছিল তুরস্ক। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির আহ্বান জানিয়েছেন কোয়াড নেতারা। জাপানের টোকিওতে কোয়াডের 4 সদস্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা এই আহ্বান জানান। যুদ্ধবিরতির জন্য আমাদের এই কঠোর পরিশ্রম শুধু গাজার জন্যই নয়, বরং এর মাধ্যমে ইসরায়েল ও লেবানন সীমান্তের পরিস্থিতি শান্ত করার সুযোগ তৈরি করতে এই চেষ্টা চলছে। গাজার সহিংসতা থামাতে আমরা বদ্ধপরিকর। অনেক বেশি সময় ধরে এটি চলছে। মাসুল হিসেবে অনেক মানুষের প্রাণ গেছে। ইসরায়েল, ফিলিস্তিন এবং লেবাননের জনগণ কোনো হুমকি ও সহিংসতা ছাড়া বসবাস করছে, এমন পরিস্থিতি দেখতে চাই আমরা। এই বৈঠকে কোয়াড নেতারা যুদ্ধবিরতির জন্য হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে যতটা সোচ্চার ছিলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হত্যাযজ্ঞ বন্ধের বিষয়ে ছিলেন ততটাই নীরব। এমন পরিস্থিতিতে পরিবারের যারা এখনো বেঁচে আছে তাদের নিয়ে গাজার এক প্রান্ত থেকে অপর প্রান্তে এই ছুটে চলার শেষ কোথায় কেউ জানে না। যেন মৃত্যুই ইতি টানতে পারে অবর্ণনীয় এই দুর্দশার। এবার নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবির খালি করার নির্দেশ দিয়ে অভিযানে নেমেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এখন খান ইউনিস খালি করতে বলা হয়েছে। রাফায় ইহুদি সেনারা আছে, ইহুদিরা উত্তরে আর সেন্ট্রাল গাজায় আছে। এখন তারা নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবিরে আগ্রাসন চালাতে চায়। আর কি বাকি থাকলো? আমরা কোথায় যাব? আপনারা সবাই চুপ করে বসে আছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য আপনাদের তালি দেওয়া উচিত। যত খুশি তালি দিতে থাকুন। নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবির ও আশেপাশের এলাকা থেকে কম বেশি 29,000 ফিলিস্তিনি সরে যাওয়ার সময় বরাবরের মতোই বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। নোটিশ জারির দিনই 24 ঘন্টায় হত্যা করা হয় অন্তত 39 জন ফিলিস্তিনিকে। হামলা হয়েছে খান ইউনিসের অবশিষ্ট আবাসিক অবস্থান লক্ষ্য করে। শুধু বিমান হামলা আর মর্টারের গোলাবর্ষণই নয়, সাঁজো আজান নিয়ে হত্যার বিকৃত অভিযানে নামে স্থলবাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এদিকে গোলান মালভূমিতে 12 ইসরায়েলিকে হত্যার জেরে সরাসরি যুদ্ধের একেবারে কাছাকাছি এখন হিজবুল্লাহ ও ইসরায়েল। হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়ে এরই মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়ে দুজনকে হত্যা করেছে ইসরায়েল। এমন অবস্থায় লেবানন ও হিজবুল্লাহকে সমর্থন দিয়েছে মধ্যপ্রাচ্যের 3 দেশ ইরান, তুরস্ক ও মিশর। ফলে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে হামলাকে কেন্দ্র করে ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ওই হামলায় 12 জন নিহতের পর ইসরায়েল বলছে তারা রাফা আক্রমণ বন্ধ করে লেবাননের দিকে অভিযান স্থানান্তরের কথা ভাবছে। এরই মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। লেবাননে হামলা করলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সব মিলিয়ে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা এই অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ 12 জন নিহত হয়। শনিবার মাজদাল শামস গ্রামে এ হামলা করা হয়। নিহতদের বেশিরভাগই শিশু কিশোর। তারা মাঠে খেলা করছিল বলে বলা হচ্ছে। ভয়াবহ এ হামলার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। এ হামলা হিজবুল্লাহই চালিয়েছে। আমাদের কাছে থাকা তথ্যে কোনো ভুল নেই। আমরা কোনোভাবেই চুপ থাকব না, হিজবুল্লাহকে কঠোর জবাব দেব। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের জবাবে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, মাজদাল শামসে করা হামলায় আমাদের অভিযুক্ত করছে। আমরা পরিষ্কারভাবে এ অভিযোগ প্রত্যাখ্যান করছি। এই ঘটনার সঙ্গে আমাদের সশস্ত্র শাখা ইসলামিক রেজিস্ট্যান্সের কোনো সম্পর্ক নেই। গোলান মালভূমির 4টি গ্রামের মধ্যে মাজদাল শামস একটি, যেখানে প্রায় 25,000 দ্রুজ জনগণ বসবাস করে। 1981 সালে সিরিয়ার গোলান মালভূমি অধিভুক্ত করার সময় তাদের ইসরায়েলি নাগরিকত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তখন তারা তা ফিরিয়ে দেয়। ফলে তারা ইসরায়েলে পড়াশোনা ও কাজ করতে পারলেও ভোট দিতে পারে না। গোলান মালভূমিতে হামলার পর হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু স্থানীয় সম্প্রদায়ের নেতাকে বলেছেন, ইসরায়েল এ হত্যাকাণ্ডের জবাব না দিয়ে যাবে না। হিজবুল্লাহকে এজন্য কঠিন মূল্য দিতে হবে। এরপরই হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। আইডিএফ জানিয়েছে তারা হিজবুল্লাহর 7টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। সব মিলিয়ে আশঙ্কা করা হচ্ছে ক্রমেই বড় সংঘাতের দিকে আগাচ্ছে লেবানন ও ইসরায়েল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে গাজার নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েই একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থা বলছে, বর্তমানে গাজার 86% এলাকা খালি করতে বলেছে দখলদাররা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ গড়িয়েছে 296তম দিনে। নেতানিয়াহু বাহিনী পাখির মতো হত্যা করছে ফিলিস্তিনিদের। গাজা দখল করতে বরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ভূখণ্ডটিতে একের পর এক হামলার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের কয়েক দফায় বাস্তুচ্যুত করেছে তারা। নতুন করে নুসাইরাত ও বুরেজ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর বাস্তুচ্যুত হয়েছে 29,000 বাসিন্দা। এদিকে গোলান মালভূমিতে 12 জন নিহত হওয়ার পর লেবানন ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বড় ধরনের সংঘাত ঠেকাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। অন্যদিকে গাজায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 66 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে গেল 10 মাসে গাজায় হত্যার শিকার হয়েছেন 39,324 জন ফিলিস্তিনি। মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আবারও ব্যর্থ হল গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা। রবিবার ইটালির রাজধানী রোমে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কাতার ও মিশরের প্রতিনিধি দল। তবে কয়েক ঘন্টা বৈঠকের পরও যথারীতি ইসরায়েলের একগুঁয়েমি আচরণের কারণে যুদ্ধবিরতি বিষয়ে একমত হতে পারেনি তারা। ইসরায়েলি সংবাদপত্র হারেজ জানিয়েছে, তেল আবিবের নতুন কিছু শর্তের কারণে ভেস্তে গেছে এ দফার আলোচনা। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে রোববার রোমে মিলিত হন যুক্তরাষ্ট্র, ইসরায়েল,
কাতার ও মিশরের প্রতিনিধিরা। বৈঠকে হামাসের প্রতিনিধিত্ব করে কাতার, কিন্তু দিনব্যাপী আলোচনার পরও কোনো সমাধান আসেনি। শেষমেশ স্থগিত করা হয় আলোচনা। রোববার সন্ধ্যায় ইসরায়েল সরকার জানায়, রোমে আলোচনা স্থগিত করে ফিরে এসেছেন গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। আগামী কিছুদিনের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা আবারও শুরু হবে বলে জানিয়েছে তারা। তবে কবে নাগাদ তা হতে পারে সেটি স্পষ্ট করা হয়নি। তেল আবিব জানায়, রোমের বৈঠকে ইসরায়েলের কিছু প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন অন্যান্য দেশের প্রতিনিধিরা। ইসরায়েলি গণমাধ্যম হারেজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রস্তাবে যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রশ্নে আরও কঠোর অবস্থানে গেছে তেল আবিব। উত্তর ও দক্ষিণ গাজার কৌশলগত সড়কগুলোতে ইসরায়েলি সেনাদের অনেকগুলো চেকপয়েন্টের দাবি তোলা হয়েছে। এছাড়া গাজা মিশর সীমান্ত সংলগ্ন কিছু এলাকার নিয়ন্ত্রণও দাবি করেছে ইসরায়েল সরকার। সব মিলিয়ে ভেস্তে যায় এবারের আলোচনা। ইসরায়েলের আশঙ্কা, গাজা মিশর সীমান্তের নিয়ন্ত্রণ ছেড়ে দিলে হামাস নতুন করে অস্ত্রের চালান সংগ্রহের সুযোগ পাবে। এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রোমের আলোচনায় ইসরায়েলের কঠোর অবস্থানের একমাত্র কারণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্র যদি ইউরোপ বা জার্মানিতে দূরপাল্লার মিসাইল মোতায়েন করে, তাহলে আবারও পরমাণু অস্ত্রের উৎপাদন শুরু ও তা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। 2026 সালে জার্মানিতে দূরপাল্লার মিসাইল মোতায়েন করা হবে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পরেই এই কড়া বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন, স্নায়ুযুদ্ধ পরিস্থিতি তৈরি করছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইউরোপে দূরপাল্লার মিসাইল মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিজেদের শক্তি বাড়াতে চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় 2026 সালে জার্মানিতে দূরপাল্লার মিসাইল মোতায়েন করবে তারা। বিষয়টি ইতিবাচকভাবে নিতে পারেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য এটি হুমকি হিসেবে দেখছেন তিনি। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তাই দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আবারও পারমাণবিক অস্ত্র উৎপাদন এবং তা মোতায়েনের পথে হাঁটবে রাশিয়া। রবিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে পুতিন এমন হুঁশিয়ারি দেন। পুতিন বলেন, এসব অস্ত্র রাশিয়ার প্রশাসনিক শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামোর আওতায় পড়বে। খুব অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের মিসাইল রাশিয়ায় আঘাত হানতে পারবে। তাই নিজেদের স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে চান রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র জার্মানিতে দূরপাল্লার অস্ত্র মোতায়েন করতে চায়। বিষয়টি আমাদের নজরে পড়েছে। তাদের মনে রাখতে হবে, আমাদের প্রশাসনিক শিল্পকেন্দ্র এবং প্রতিরক্ষা অবকাঠামো এর পরিসরের মধ্যে পড়বে। পারমাণবিক ওয়ারহেড দ্বারা সজ্জিত এসব অস্ত্র আমাদের ভূখণ্ডে 10 মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম। তাই এটি নিয়ে সতর্ক থাকতে হচ্ছে। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র মিসাইল মোতায়েন করলে রুশ প্রশাসনও তাদের অবকাঠামোর নিরাপত্তায় মিসাইল মোতায়েন করবে। এমনকি পূর্ব ঘোষিত স্বল্পপাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত করা সংক্রান্ত চুক্তি থেকে সরে যাবে তারা। তবে যুক্তরাষ্ট্র মিসাইল মোতায়েন না করলে রাশিয়াও এ ধরনের অস্ত্র মোতায়েন করবে না। এই পরিস্থিতি আমাদের স্নায়ুযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় ইউরোপে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে আমরাও সব ধরনের অস্ত্র মোতায়েন সংক্রান্ত স্থগিতাদেশ থেকে সরে যাব। রাশিয়ার নিরাপত্তার জন্য আমরাও পারমাণবিক অস্ত্র উৎপাদন ও মোতায়েনে বাধ্য হব। পুতিন যে অস্ত্রের কথা বলছেন, এগুলো 500 থেকে 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের পাল্টাপাল্টি অবস্থান বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি করছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পশ্চিমা বিশ্বের বিপরীতে দিন দিন গুরুত্বপূর্ণ হতে থাকা ভূ রাজনৈতিক জোট ব্রিক্সের সদস্যপদ পেতে আবেদন করেছে মালয়েশিয়া। রবিবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এ ব্যাপারে এরই মধ্যে ব্রিক্সের বর্তমান সভাপতি রাশিয়ার সাথে কথা হয়েছে তার সরকারের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর প্রভাব বলয়ের বাইরে রাশিয়া ও চীনের নেতৃত্বে গড়ে ওঠা ভূরাজনৈতিক জোট ব্রিক্স দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। ব্রাজিল, ভারত, সাউথ আফ্রিকা ছাড়াও ইরান, মিশর, ইথিওপিয়া, আর্জেন্টিনা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত এই জোটে নাম লিখিয়েছে।
এরই মাঝে মালয়েশিয়া ব্রিক্সের সদস্যপদ পেতে আবেদন করেছে বলে জানিয়েছে। শনিবার মালয়েশিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের 2 দিনের সফর শেষ হওয়ার পরপরই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একথা জানালেন। তিনি বলেন, ব্রিক্সে অন্তর্ভুক্ত হতে জোটের বর্তমান সভাপতি দেশ রাশিয়ার কাছে আবেদন জানানো হয়েছে। রবিবার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে ব্রিক্সের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে সহায়তা করার আশ্বাস দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমাদের বিরোধিতার মুখে রাশিয়া যখন বৈশ্বিক দক্ষিণে নিজের প্রভাব বলয় বাড়াতে তৎপর, সে সময় এই ঘটনা প্রবাহকে বিশেষ তাৎপর্য দিয়ে দেখা হচ্ছে। আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ল্যাভরভের বৈঠকে ব্রিক্স ছাড়াও প্রতিরক্ষা, সামরিক, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, পর্যটন ও সাংস্কৃতিক খাতে মালয়েশিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। এর আগে বাংলাদেশও ব্রিক্সের সদস্যপদ পাওয়ার আবেদন জানায়। চলতি বছর ব্রিক্সের সম্মেলনে তা গৃহীত হওয়ার আশা থাকলেও শেষমেশ হয়নি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভেনিজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় মেয়াদে জয়ী হয়েছে নিকোলাস মাদুরো। 51% ভোট পাওয়ায় মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কাউন্সিল। স্থানীয় সময় রবিবার রাতে 80% ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করা হয়। মাদুরোর প্রতিদ্বন্দ্বী এডমন্ডো গঞ্জালেস পেয়েছেন 44% ভোট। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন। যদিও জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান এলভিস আমোরাসো ভেনিজুয়েলার সাধারণ জনগণকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নির্বাচনের ফলাফল নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। এতে জনগণের মতামতকে প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। 1 দশকেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলার চরম অর্থনৈতিক মন্দা চলছে। এর ফলে প্রায় 1/3 মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। পশ্চিমা নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলার তেল শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে দেখা মিলল এমন এক জ্যোতিষীর যার ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে হুবহু। ভবিষ্যৎবাণীর সাথে বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনা হুবহু মিলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ভাইরাল হয়ে যান নারী জ্যোতিষী অ্যামি ট্রিপ। এমনকি কত তারিখে বাইডেন নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেবেন সেটিও বলে দিয়েছিলেন তিনি। আর এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন সেটির ভবিষ্যৎবাণী করলেন অ্যামি। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। যুক্তরাষ্ট্রে দেখা মিলল এমন এক জ্যোতিষীর যার ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে হুবহু। আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন নিজেকে প্রত্যাহার করে নেবেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন অ্যামি ট্রিপ নামের যুক্তরাষ্ট্রের এই নারী জ্যোতিষী। এমনকি কত তারিখে বাইডেন নিজেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে প্রত্যাহার করে নেবেন সেটিও তিনি বলে দিয়েছিলেন। তার এমন ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। আর এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতবেন সেটির ভবিষ্যৎবাণীও করলেন অ্যামি। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 81 বছর বয়সী জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেছেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন 40 বছর বয়সী ওই জ্যোতিষী। নির্বাচন থেকে তার সরে দাঁড়ানোর তারিখও জানিয়েছিলেন তিনি। তার ভবিষ্যৎবাণীর সাথে বাইডেনের সরে দাঁড়ানোর ঘটনা হুবহু মিলে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ভাইরাল হয়ে যান অ্যামি ট্রিপ। অ্যামি ট্রিপের কাছে জো বাইডেনের পদত্যাগের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে অ্যামি ট্রিপ বলেন 21 জুলাই। পরে তার এই ভবিষ্যৎবাণী সত্যি হুবহু মিলে যায়। এর আগে 2020 সালেই অ্যামি বলে দিয়েছিলেন 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হবেন কমলা হ্যারিস। তাও প্রায় মিলে গিয়েছে। এবার রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও ভবিষ্যৎবাণী করলেন মার্কিন জ্যোতিষী অ্যামি ট্রিপ। জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। এছাড়া ট্রিপ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী আগস্ট মাসে আরও কঠিন পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। তবে সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে আগামী 5 নভেম্বরের নির্বাচনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
কমলা হ্যারিসের সাথে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান আরও কমেছে। এমনকি নিজ দলের বাইরেও ভোটারদের মাঝে হ্যারিসের সমর্থন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দুই প্রতিদ্বন্দ্বীর জনসমর্থন বর্তমানে কাছাকাছি পর্যায়ে রয়েছে। বর্তমানে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন রয়েছে যথাক্রমে ৪৯ ও ৪৭%। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চনের সুখের সংসারে বইছে বিচ্ছেদের সুর। শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে দুজনে থাকেন আলাদা। আম্বানি বাড়ির বিয়ের অনুষ্ঠানে সেই গুঞ্জন জোরালো হয়। এবার নতুন করে সামনে এসেছে আরো কিছু বিষয়, যা থেকে প্রশ্ন উঠেছে কোন দিকে যাচ্ছে এই বলিউড দম্পতির সম্পর্ক। বিস্তারিত জানাচ্ছেন হাসনাত জুবায়ের। সিনেমা থেকে কিছুটা সরে গিয়ে স্বামী সন্তান সংসার নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা ঐশ্বরিয়া রায়। সেই সুখের সংসারে এখন বইছে ভাঙনের সুর। বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়ের সম্পর্কে ভাঙনের গুঞ্জন বহুদিন ধরেই। অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে সেই গুঞ্জন আরও তীব্র হয়। শোনা যাচ্ছিল রায় সুন্দরী বচ্চন পরিবার ছেড়ে মায়ের বাড়িতে রয়েছেন অনেকদিন ধরেই। সেই গুঞ্জনে ঘি ঢেলে দেয় অনন্ত আম্বানির বিয়ের আসর। বিয়ে বাড়িতে পুরো পরিবার নিয়ে বচ্চনরা হাজির হলেও তাদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। আলাদা করে মেয়ে আরাধ্যকে নিয়ে বিয়েতে উপস্থিত হয়ে ক্যামেরার সামনে আসেন এই বলিউড সুন্দরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিষেকের একটি লাইক ঘিরে বিচ্ছেদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনা খন্ডেলওয়াল নামে এক নারী ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কিভাবে বাড়ছে সেটি নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে লাইক দিয়েছেন স্বয়ং অভিষেক। এরপরই পুনরায় এই তারকা দম্পতির বিচ্ছেদ চর্চায় মেতে ওঠেন নেটিজেনরা। এর আগে ননদ শ্বেতানন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি ঐশ্বরিয়াকে। তার আগে বচ্চনদের দীপাবলির অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী, যার ফলেও তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে বেশ জলঘোলা হয়। নেটিজেনদের চাওয়া বিচ্ছেদ নয়, পুনরায় এক ফ্রেমে দেখতে চান ঐশ্বরিয়া ও অভিষেককে। তবে তাদের সেই চাওয়াকে পেছনে ফেলে সত্যি কি বিচ্ছেদের পথে হাঁটছেন তারা, এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে অভিষেক ঐশ্বরিয়ার ভক্তদের মনে। হাসনাত জুবায়ের, নিউজ ডেস্ক, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।